কথা। একটি জঙ্গলে বাস করত এক টুনি। একদিন টুনি দুটি ডিম দিল। টুনি ডিমে তা দিচ্ছিল আর ডিম ফোটার অপেক্ষা করছিল। তারপর একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক দুষ্ট শিয়ালের। আরে, টুনির বাসায় দেখছি দুটো ডিম আছে। যাই, টুনিকে বোকা বানাই। কি যে খুশি লাগছে আমার। কচি কচি দুটো ডিম। আজকে যে করেই হোক ওই ডিমগুলো আমাকে খেতেই হবে। উফ, টুনির ডিম যে কি মজা, তা যে খায় সেই বুঝে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার সামনে গেল। কিরে টুনি, তোর ডিমগুলো আমায় ভালোই ভালোই খেতে দে দেখি। নিচে ফেলে দে ডিমগুলো, তা না হলে আমি যদি গাছে উঠি ডিমের সাথে কিন্তু তোকেও গিলে খাবো। শিয়াল হয়ে বানরের মতো কথা বলছো, খুব মজা পেলাম। আমার বোকা পেয়েছো নাকি? তোমার কথা ভয় পেয়ে আমি ডিম নিচে ফেলবো? তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও। দেখ টুনি, এখনো সময় আছে। শেষবারের মতো বলছি, নিচে ফেলে দে তোর ডিমগুলো। তা না হলে সত্যি সত্যি আমি গাছে উঠে যাব। তখন কিন্তু তোর ডিমগুলোর সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে যাও। আমিও দেখি তোমার কত বড় ক্ষমতা। শিয়াল মনে মনে বলতে লাগলো, না না, এভাবে তো চলবে না। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি কচি ডিমগুলো খেয়ে ফেলবো, কিছুই তো হলো না। এখন আমাকে কিছু একটা করতে হবে। আজ ডিমগুলো আমি খেয়েই যাব। শিয়াল ডানে বামে তাকিয়ে একটি লাঠি দেখতে পেল আর তার মাথায় দুষ্ট বুদ্ধি হাজির হলো। আরে, ওই তো একটা লাঠি পড়ে আছে। ওই লাঠিটা দিয়ে যদি টুনির বাসায় দুটো গুঁতো দেই, তাহলেই তো ডিম সহ বাসাটা নিচে পড়ে যাবে আর আমি বেশ মজা করে ডিমগুলো খাবো। এই বলে শিয়াল লাঠি দিয়ে টুনির বাসায় মারতে থাকলো। আরে আরে শিয়াল, করছিস কি? এমন করিস নে, আমার বাসাটা যে ভেঙে যাবে। ছেড়ে দে আমায়। কি, কেমন লাগছে এখন? আগেই তো বলেছিলাম, তখন তো শুনলি না। এখন দেখ মজা। শিয়াল লাঠি দিয়ে জোরে জোরে মারতে লাগলো। ফলে টুনির বাসাটি পড়ে যাচ্ছিল। টুনি তার একটি ডিম পা দিয়ে ধরে নিল, কিন্তু আরেকটি ডিম বাসার সাথে শিয়ালের সামনে এসে পড়লো। দেখতে টুনি, একটি ডিম তো পড়েই গেল। আরেকটি ডিম ভালোই ভালোই দিয়ে দে, নয়তো আবার লাঠি দিয়ে মারবো। টুনি মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শিয়াল, কি করলি এটা তুই? আমার ডিম খেয়ে ফেললি। দেখ ভাই টুনি, তোকে আগেই বলেছিলাম ভালোই ভালোই দিয়ে দে। তুই তো শুনলি না আমার কথা। এখন আরেকটি ডিম সুন্দর মতো দিয়ে দে। শিয়ালের কথা শুনে টুনি রেগে গিয়ে বলল, বেয়াদব, আমি তোকে ছাড়বো না। এ বলে টুনি আরেকটি ডিম নিয়ে উড়ে গেল। আর শিয়াল হেসে হেসে বলতে লাগলো, বেচারে টুনি পাখি, যাবি আর কোথায়? ঠিক সুযোগ পেয়ে খেয়ে নিব। একটি ডিম তো খেয়েই নিয়েছি, কি যে মজা। যাই এখন অন্য পাখিদের যে জ্বালাই। এই ঘটনার কয়েকদিন পর টুনির ডিম ফেটে ছানা ফুটলো। ছানা দেখে টুনি খুব খুশি হয় আর ছানাটি বড় হওয়ার অপেক্ষায় থাকে। কয়েক মাস পর টুনির ছানাটি বেশ বড় হয়। তারপর একদিন টুনি পাখি তার ছেলেকে কান্না করতে করতে আগের সব ঘটনা খুলে বলে। বাবা, অনেক মাস আগে তোর আরেক ভাইকে এক পাজি শিয়াল খেয়ে ফেলেছে। তুই যেভাবেই হোক তোর ভাই মৃত্যুর প্রতিশোধ নিবি। কিন্তু মা, শিয়াল তো আমার চেয়ে অনেক বড়, আমি তার সাথে কি করে পারবো? তার জন্য তোকে পুষ্টিকর খাবার খেয়ে শক্তি বাড়াতে হবে রে বাবা। আচ্ছা মা, ঠিক আছে। এই বলে টুনির
কিভাবে আরো শক্তিশালী আর মোটা তাজা হওয়া যাবে। একদিন টুনির ছেলে ঈগলের কাছে গেল। ঈগলটি ছিল বেশ শক্তিশালী। ঈগল মামা, ও ঈগল মামা। কি চাই তোর? আমার বাসায় এলি যে? আচ্ছা মামা, আমায় একটা কথা বলো তো, তুমি এত মোটা তাজা আর শক্তিশালী হলে কিভাবে? কি খাও গো তুমি? ফল খাই, আর কি খাবো রে বাছা? ওই ফল খেয়েই তো এমন মোটা তাজা আর শক্তিশালী হয়েছি আমি। কিন্তু মামা, তা তো আমার মাও খায়, আমিও খাই, কিন্তু তোমার মতো এত শক্তিশালী তো আমরা হইনি। ওই জঙ্গলের মাঝে একটা গাছ আছে, আমি সেই গাছের ফল খাই, তার জন্যই তো এত মোটা তাজা। তাই আমাকেও নিয়ে চলো গো মামা, আমিও খাবো, আর তোমার মতো মোটা তাজা আর শক্তিশালী হব। তা তুই শক্তিশালী হয়ে করবি কি শুনি? খাবো, মজা হব তাজা, শিয়ালকে যে দিতে হবে সাজা। কি যে বলিস বাছা, চল তোকে নিয়ে যাই। ঈগল টুনির ছেলেকে নিয়ে গেল গাছের ফল খাওয়াতে। মামা, এ তো দেখছি অনেক ফল, কি মজা, আজ তো মন ভরে খাবো, মোটা তাজা হব। সে তো বেশ হবি, এখন কথা না বলে খাওয়া শুরু কর, ঝটপট যা পারিস খেয়ে নে। ঈগল আর টুন মন ভরে ফল খেলো। টুন ফল খেয়ে একদম নড়তে চড়তে পারছিল না। অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। ঈগল এসে বলল, কি রে বাছা, সন্ধ্যা হলো যে, চল বাসায় যাবি না? তোর মা তো টেনশন করবে, আর এখানে সন্ধ্যার পর বাঘ শিয়ালদের আনাগোনা শুরু হয়। চল দেখি এখন। না মামা, আমি আজ আর বাড়ি যাব না, একদম নড়তে চড়তে পারছি না আমি। তুমি চলে যাও, আমি সকাল হলে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি চললাম, সকালে চলে যাস, আর সাবধানে থাকিস। আচ্ছা মামা। ঈগল চলে গেল। আর টুন পাশে একটা গুহায় গিয়ে আশ্রয় নিল, সকালে চলে যাবে বলে। সেই গুহাটি ছিল এক দুষ্ট শিয়ালের। শিয়াল গিয়েছিল শিকারের খোঁজে। সন্ধ্যা হতেই শিয়াল তার বাসায় ফিরে এলো। টুন খুব ভয় পাচ্ছিল, আর ভয়ে ভয়ে সে ভাবতে লাগলো, উফ, কি যে করি এখন, এত খেয়েছি যে এখন আমি নড়তে চড়তে পারছি না। তোর কি দরকার ছিল এত খাওয়ার? হঠাৎ শিয়াল টুনের কথার শব্দ শুনতে পায়। আরে, আমার গুহায় কে এলো? ভেতরে কে রে? কে কথা বলছিস? আমার গুহায় কার ঢোকার সাধ্য হলো শুনি? বের হয়ে আয় বলছি। ওইদিকে শিয়ালের কথার শব্দ পেয়ে টুন তো বেশ ঘাবড়ে যায়, আর ভাবতে লাগে, কার গুহায় ঢুকলাম আমি? এ তো দেখি শিয়াল, কি করি এখন? টুন ডানে বামে তাকিয়ে দেখতে পেল গুহায় একটি ছুরি পড়ে আছে। ঠিক তখন টুনের মাথায় টুক করে একটা বুদ্ধি আসলো, আর সে শিয়ালকে বলতে লাগলো, কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস? প্রাণের ভয় নেই তোর? ভয় দেখাচ্ছিস আমায়? কে তুই? এটা আমার বাসা, এক্ষুনি বের হয়ে আয়, না হয় আমি আসলে কিন্তু আস্ত গিলে খাবো। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। আবারও ভয় দেখাচ্ছিস? আজ তোকে শেষ করে দেব। দাঁড়া দাঁড়া, আমি আসছি। কার এমন বুকের পাঠা? কোন মামার কোন বেটা? মারবো তোর মুখে ঝাঁটা। আমি হলাম সিংহের মামা, খাবো তোকে আজ ভারী মজা, দিব তোকে আস্ত সাজা। শিয়াল ভয় পেয়ে গেল আর বলল, না, এ তো চেষে লোক নয়, আমাকে খাবে বলছে। না, ভুলেও ভেতরে যাওয়া যাবে না, এক্ষুনি মাফ চেয়ে নেই। মামা মামা, মাফ করে দিন আমায়, আপনি এখানেই থাকেন, আমি চললাম, আমি অন্য কোথাও বাসা করে থাকবো। না না, তা কি করে সম্ভব? আজ তো তোকে খেয়েই ছাড়বো। আমায় ডিস্টার্ব করেছিস তুই, এত সহজে তো তোকে ছাড়বো না। তারা বেটা। টুন ছুরি হাতে নিয়ে
ফিরে আসতে লাগলো, আর ওইদিকে শিয়াল তো ভয়ে ঘুরে পালাতে চাইলো। ঠিক তখন টুন পেছন থেকে শিয়ালের লেজটি কেটে দিল। ওরে বাবারে, ওরে বাবারে, কি হলো? আমার লেজটা যে গেল। এখন গর্দান যাওয়ার আগে জলদি পালাই। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শিয়াল ভয়ে পেছনে তাকালো না, আর জলদি করে সেখান থেকে দৌড়ে পালালো। দুষ্ট শিয়াল, আমার ভাইকে খেয়েছিলি, এখন বুঝ কেমন লাগে। একদম উচিত শিক্ষা দিয়েছি তোকে। এভাবেই টুন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিল, আর বনের সবাই দুষ্ট শিয়ালের থেকে মুক্তি পেল। বনের মাঝে টুনি তার ছানাদের নিয়ে একটি ছোট্ট ঘরে বাস করত। টুনি ছিল খুব পরিশ্রমী। সেই বনেই বাস করত এক দুষ্ট কাক। কাক ছিল খুবই দুষ্ট, অন্যের জিনিস নষ্ট করতে সে ছিল ওস্তাদ। বনের আরেক দিকে বাস করত এক মিষ্টি টিয়া। সেই বনের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজের ছানা একদিন বলল, ড্যাডি, ও ড্যাডি, আমি তো সব ফল খেয়েছি, কিন্তু একটি ফল তো এখনো খাইনি। কি ফল খাওনি বাবা তুমি? ড্যাডি, আমি কখনো আপেল খাইনি। আজকেই আমাকে আপেল এনে দাও, আমি আপেল খাবো। ঠিক আছে বাবা, আজকে এনে দেব। ঈগল মহারাজ সেনাপতিকে বলল, সেনাপতি, আমার ছানার জন্য আপেল নিয়ে এসো। কিন্তু মহারাজ, এ সময় তো আপেল হয় না, আর আমাদের গ্রামে কেউই আপেল চাষ করে না। তুমি যে দেখো কারো কাছে আপেল আছে কিনা, তাহলে যে দিতে পারবে তাকে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। সেনাপতি পুরো বনে আপেল খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কারো কাছে আপেল পেল না। আপেল না পেয়ে সে মহারাজের কাছে ফিরে এলো। মহারাজ, মাফ করবেন, বনে সব খুঁজে দেখলাম, কোথাও কারো কাছে আপেল নেই। আমি একটাও কথা শুনতে চাই না। পুরো গ্রামে ঘোষণা করে দাও, যে আপেল দিবে তাকে মহারাজ অনেক সোনা মুদ্রা দিবে। যথাজ্ঞা মহারাজ, এক্ষুনি বলছি। এই বলে সেনাপতি পুরো গ্রামে ঘোষণা দিয়ে দিল, শুনো শুনো শুনো, মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে। যে আপেল দিবে তাকে মহারাজা অনেক সোনা মুদ্রা দিবে। শোনো শোনো শোনো। টুনি বাসায় বসে সেনাপতির কথা শুনতে পেল। কি বললো? আপেল? মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে, কিন্তু এই সময়ে তো আপেল হয় না, আর আমাদের গ্রামে কেউই তো আপেল চাষ করে না। যাই, মহারাজের বাড়ি গিয়ে সঠিক তথ্য জেনে আসি কি ঘটনা আসলে। এই বলে টুনি ছানাদের নিয়ে উড়ে গেল। বনের অন্যদিকে সেনাপতি আবার ঘোষণা দিল, শুনো শুনো শুনো, মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে। যে আপেল দিবে তাকে মহারাজা অনেক সোনা মুদ্রা দিবে। শোনো শোনো শোনো। কাক বাসায় বসে সেনাপতির কথা শুনলো, আর সোনা মুদ্রার লোভে পড়ে গেল। সোনা মুদ্রা? ওরে বাবা, সোনা মুদ্রা দিবে? কিন্তু ঘটনা কি? মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে, কিন্তু এই সময় তো আপেল হয় না, আর আমাদের গ্রামে কেউ আপেল চাষও করে না। মহারাজার বাড়ি গিয়ে শুনি আসল ঘটনা কি। এই বলে কাক সেখান থেকে উড়ে গেল। সেনাপতি আবার গ্রামের অন্যদিকে গিয়ে ঘোষণা দিল, শুনো শুনো শুনো, মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে। যে আপেল দিবে তাকে মহারাজা অনেক সোনা মুদ্রা দিবে। শোনো শোনো শোনো। এবার টিয়া সেনাপতির ঘোষণা শুনতে পেল। কি বললো সেনাপতি? আপেলের কথাই তো বলছে। মহারাজার ছেলে আপেল খেতে চেয়েছে, আপেল দিলেই সোনা মুদ্রা দিবে। মহারাজার বাড়ি গিয়ে শুনি আসল ঘটনা কি। এই
বলে টুনি পাখি, কাক, টিয়া উড়ে গিয়ে মহারাজের বাড়ি উপস্থিত হলো। কি হয়েছে মহারাজ? আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? আমার ছেলে সব ফল খেয়েছে, কিন্তু আপেল খায়নি। আপেল খাওয়ার বায়না ধরেছে। এখন তোরা আমাকে আপেল দে। কিন্তু মহারাজ, আমার কাছে তো আপেল নেই, থাকলে অবশ্যই দিতাম। মহারাজ, এই সময় তো আপেল হয় না, আর আমাদের গ্রামে কেউই আপেল চাষ করে না। হ্যাঁ মহারাজ, তাহলে আমরা আপেল কোথায় পাবো? এর মধ্যেই ঈগল মহারাজের ছানা সেখানে আসলো আর বলল, ড্যাডি, ও ড্যাডি, আপেল খাবো, এনে দিচ্ছ না কেন? বাবা, এখন তো আপেল হবে না, আর এখন কারো কাছে আপেল নেই। আমি আপেল খাবো, আমাকে এক্ষুনি আপেল এনে দাও। আমি কোনো কথা শুনতে চাই না, এনে দাও, আমাকে আপেল এনে দাও। ড্যাডি, আমি এক্ষুনি আপেল খাবো। শোনো লক্ষ্মী ছানা, যখন তখন আবদার করলে দেয়া সম্ভব নয়। সবকিছুর সময় থাকে, আর এখন তো আপেল হওয়ার সময় নয়। তাই তুমি আমাকে 1 মাস সময় দাও, আমি 1 মাসের মধ্যে আপেল চাষ করে এনে দিব তোমাকে। ঠিক আছে টুনি আন্টি, তুমি খুব ভালো, তোমার কথা আমার খুব ভালো লেগেছে। টুনির কথা শুনে কাকও বুদ্ধি কাটিয়ে বলল, হ্যাঁ মহারাজ, তাহলে আমাকেও 1 মাস সময় দিন। টুনি ও কাকের কথা শুনে টিয়া বলল, তাহলে মহারাজ, আমি বাদ যাব কেন? আমাকেও 1 মাস সময় দিন, আমার গাছে আপেল হলে আমিও দিব। ঠিক আছে, তবে তোদের 3 জনকেই আমি 1 মাস সময় দিলাম। যার গাছের আপেল বেশি সুস্বাদু হবে তাকেই আমি পুরস্কৃত করব। এরপর সবাই সবার মতো চলে গেল। টুনি বাসায় যেয়ে ভাবতে লাগলো কি করা যায়। তখন টুনির ছানা বলল, মামি, ও মামি, আপেল কোথায় পাবো? এখন তো আপেল গাছ লাগালে অনেক দেরিতে হবে, কিন্তু তুমি যে মাত্র 1 মাস সময় চেয়েছো, আমরা কোথায় আপেল পাবো মামি? বোকা ছেলে, 12 মাসের আপেল গাছ লাগাবো, তাহলে 1 মাসের মধ্যে আপেল ধরবে, বুঝেছিস? ও, তাহলে তো ভালোই হবে, আমরাও আপেল খেতে পারবো। কি মজা, কি মজা। ঠিক আছে, খাস। এখন আমার সাথে বাজারে চল, 12 মাসের আপেল গাছের চারা কিনে আনি। এ বলে টুনি বাজারে গেল আপেলের চারা আনতে। কাক তার বাসায় গিয়ে বলল, জলদি করে যাই, আমি 12 মাসের আপেল গাছের চারা কিনে আনি। এই বলে কাকও চলে গেল চারা কেনার জন্য। অন্যদিকে টিয়া পাখিও চারা কেনার জন্য বাজারে গেল। টুনি পাখি চারা কিনে এনে ছানাদের সাথে জমিতে গাছ লাগাতে শুরু করলো। গাছগুলো লাগানো শেষে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি ও সার দিয়ে দিল। সবশেষে টুনি বাসায় চলে গেল। কাক তার জমিতে গাছ লাগিয়ে পানি দিয়ে বাসায় চলে গেল। সে গাছে সার দিতে ভুলে গেল। অন্যদিকে টিয়া গাছ লাগিয়ে অতিরিক্ত পানি দিয়ে বাসায় চলে গেল। পরদিন সকাল হলে টুনি পাখি গাছ দেখতে গেল। দেখ আমার ছানারা, গাছগুলো একটু বড় হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে আপেলও ধরবে। এ বলে টুনি পাখি গাছে পানি আর সার দিয়ে বাসায় চলে গেল। অন্যদিকে কাক জমিতে যেয়ে তার গাছগুলো দেখে বলল, ও মা, কি সুন্দর বড় হয়েছে আমার গাছগুলো। এ বলে কাক চলে গেল তার বাসায়। টিয়া জমিতে গিয়ে দেখলো তার চারাগুলো সব নষ্ট হয়ে গেছে। আয় হায়, কি সর্বনাশ করেছি আমি! এত বেশি পানি দিয়েছি যে আমার গাছগুলো নষ্ট হয়ে গেল, সার দিতেও ভুলে গেছি।
এখন কি করব আমি? মহারাজকে তো বলেছি আপেল দিব, কিন্তু এখন পাবো কোথায়? এ বলে টিয়া কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে সে বাসায় চলে গেল। যাই দেখে আসি তো আমার গাছগুলোর কি অবস্থা। হ্যাঁ মাম্মি, চলো, এখন তো বোধহয় আপেলও ধরেছে। হ্যাঁ চল। এ বলে টুনি তার ছানাদের নিয়ে উড়ে গেল। বাহ, চমৎকার, কতগুলো আপেল ধরেছে আমার গাছে। হ্যাঁ মাম্মি, কি সুন্দর লাল টুকটুকে আপেল ধরেছে। আমি খাবো মাম্মি। খাবি খাবি, আগে মহারাজকে দিয়ে নে, তারপর খেয়ে নিস তোরা। শুধু রাতটা পেরোতে দে, কাল সকালে নিয়ে যাব মহারাজের বাড়ি। টুনি চলে গেল। কাক বাসায় পায়চারি করে ভাবতে লাগলো, অনেক দিন তো হলো, যে দেখি গাছগুলোতে আপেল ধরেছে কিনা। এই বলে কাক তার জমির কাছে গেল। বাহ, কি সুন্দর, আমার গাছে এতগুলো আপেল ধরেছে। সোনা মুদ্রা তো সব আমিই পাবো। হি 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 হি। কিন্তু কিন্তু টুনি আর টিয়া পাখির গাছে আপেল ধরেছে কিনা যে দেখি তো। কাক টিয়ার জমিতে যে দেখলো তার জমিতে একটাও গাছ নেই। হি 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 হি। কি দারুণ, টিয়ার জমিতে গাছ নেই, হয়তো নষ্ট হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেল, একটা আপদ কমলো রাস্তা থেকে। কাক আবার উড়ে গেল। টুনি পাখির জমিতে যে দেখলো গাছে লাল টুকটুকে অনেক আপেল ধরেছে। ওরে বাবা, এ কি কাণ্ড! শয়তান টুনির গাছে তো অনেক সুন্দর আপেল ধরেছে, কি করা যায়? কাক মনে মনে দুষ্ট ফোন দিয়ে আটতে লাগলো, আর পরে বলল, না, টুনিকে তো সোনা মুদ্রার ধারে কাছেও ঘেঁষতে দিব না আমি। টুনি, তোর আপেল তো এখন শেষ করে দিব আমি। যাই, লাঠি আর ব্যাগ নিয়ে আসি, এগুলো পেরে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। এই বলে কাক আপেলগুলো পেরে বাজারে বিক্রি করে দিল। চল ছানারা, আপেলগুলো পেরে আনি। চলো মাম্মি। টুনি ছানাদের নিয়ে জমিতে যে দেখলো আপেল গাছে একটাও আপেল নেই। এই দেখে টুনি বলল, কি সর্বনাশ, আমার গাছের আপেলগুলো কে চুরি করে নিয়েছে? এখন কি হবে মাম্মি? আমরা মহারাজকে কি জবাব দিব? আর কি করব, এখন শাস্তি পেতে হবে আমাকে। এই বলে টুনি কান্না করতে লাগলো। কয়েকদিন পর সবাই হাজির হলো ঈগল মহারাজের বাড়িতে। কাক তার গাছের আপেল রাজপুত্র ঈগলকে খেতে দিল। ঈগল রাজপুত্র আপেল খেয়ে বলল, ইয়াক, ছি, আপেল তো একটুও মজা না। এটা কোনো আপেল হলো নাকি? কি বলো জানা, আমি এত কষ্ট করেছি। তখন কাকের মনে পড়লো সে নিয়মিত পানি দিলেও সার দেয়নি গাছে। মহারাজ দেখলো টিয়া পাখি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তখন বলল, কিরে টিয়া, তোর কি হয়েছে? আর তোর আপেল কই? টিয়া পাখি মন খারাপ করে বলল, মহারাজ, আমাকে মাফ করবেন, আপেল আনতে পারিনি আমি। কেন, কি হয়েছে? আমি গাছ লাগিয়েছি, কিন্তু অতিরিক্ত পানি দেয়াতে গাছ নষ্ট হয়ে গেছে। তখন মহারাজ টুনিকে বলল, কিরে টুনি, তোর আপেল কই? মহারাজ, আমার গাছে আপেল ধরে
ধরেছে, কিন্তু কে যেন চুরি করে নিয়ে গেছে। এত কিছু জানি না। টিয়া পাখির গাছ নষ্ট হয়েছে তা বুঝলাম, কিন্তু তুই আমাকে কথা দিয়েছিলি আমার ছেলেকে আপেল দিবি, এখন বলছিস চুরি হয়ে গেছে। তোকে তো শাস্তি পেতেই হবে। ঈগল রাজপুত্র তার বাবাকে বলল, ড্যাডি, এমন করো না। টুনি আন্টির গাছের আপেল না খেয়ে শাস্তি দেওয়া উচিত হবে না। ঠিক বলেছো বাবা। মহারাজ, আমাকে আরো কিছুদিন সময় দিন, আমি ঠিক আপেল এনে দিব। ঠিক আছে টুনি, তোকে আরো কিছুদিন সময় দিলাম। তোর গাছের আপেল না খেয়ে শাস্তি দিলে অন্যায় হতো। এরপর সবাই চলে গেল। টুনি বাসায় যে ভাবতে লাগলো কি করা যায়। তার আপেল যদি আবার চুরি হয়ে যায় তাই ভাবতে লাগলো। তারপর টুনির একটি ছানা বলল, মামি, ও মামি, কি ভাবছো তুমি? তা তুই বুঝবি না। আমাদেরও বলো শুনি। তখন টুনি বলল, মহারাজ থেকে সময় নিয়েছি, কিন্তু আবার আপেল হলে তা যদি চুরি হয়ে যায় তখন মহারাজকে কি জবাব দিব? তখন তো শাস্তি পেতে হবে। কি করা যায় এখন? তখন ছানা বলল, মামি, ও মামি, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি শুনি? আপেল হলে আপেল গাছে জাল দিয়ে ঢেকে দিব। কেউ চুরি করতে আসলে ফাঁদে আটকে যাবে। বাহ, আমার ছানা তো দেখি বেশ বুদ্ধিমান, তবে তাই করব। অনেকদিন পর গাছে আপেল ধরলে টুনি আবার দেখতে গেল। চল ছানারা, আপেল গাছটা দেখে আসি। এই বলে টুনি ছানাদের নিয়ে আপেল গাছ দেখতে গেল। বাহ, আবারও কি সুন্দর আপেল ধরেছে। হ্যাঁ মাম্মি, কিন্তু এখন সাবধান থাকতে হবে। জাল দিয়ে গাছটাকে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু জাল আনতে তো ভুলে গেছি। টুনির ছানারা বাসায় গিয়ে জাল নিয়ে আসলো। তারপর জাল দিয়ে গাছ ঢেকে দিল। সন্ধ্যা হলে কাক তার বাসায় বসে বলতে লাগলো, অনেকদিন হয়ে গেল, টুনির গাছে আপেল ধরেছে কিনা যে দেখি। কাক যে দেখলো গাছে অনেক ফল, কিন্তু একা পারা সম্ভব নয়। তাই সে শিয়ালের বাড়ি গিয়ে শিয়ালকে বলল, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাসায় আছো নাকি তুমি? কে রে তুই? কেন এসেছিস? আরে শিয়াল ভাই, আমি কাক। একটা গুড নিউজ নিয়ে এসেছি তোমার জন্য। কি গুড নিউজ শুনি? রাজা বলেছে যে তার পুত্রকে আপেল খাওয়াবে তাকে অনেক সোনা মুদ্রা দিবে। আমি রাজার ছেলেকে আপেল দিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। যে কি সমস্যা? টুনির গাছে অনেক আপেল ধরেছে। এখন ও যদি আপেল দেয় মহারাজকে, তাহলে তো ও সব সোনা মুদ্রা নিয়ে যাবে। আর আমি যদি পাই, আমি তোমাকে অর্ধেক দিব। এখন তুমি যদি আমাকে সাহায্য করো টুনির গাছের আপেল পেড়ে দিতে, তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, চল তবে। কাক আর শিয়াল টুনির আপেল পাড়ার জন্য টুনির জমিতে গেল। রাতের অন্ধকারে আপেল দেখা যাচ্ছিল, কিন্তু তারা জাল দেখতে পায়নি। আরে শিয়াল ভাই, লাঠি আনতে যে ভুলে গেলাম। তাহলে এই আপেল কি করে পারবি তুই? আরে সমস্যা নেই, আমি যে উড়ে উড়েই পারতে পারি। হি হি হি। টুনি, তোকে তো পুরস্কার নিতে দিব না আমি। এই বলে কাক যখন আপেল পাড়তে গেল, অমনি সে জালে আটকা পড়ল। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাঁচাও আমাকে, আমি তো আটকে গেছি, আমাকে বাঁচাও। ও বাবা গো, তুই তো আটকে গেলি। তোকে বাঁচাতে গেলে তো আমিও আটকে যাব। আমি যাই বাবা, তোর মরা তুই একা মর, আমি চললাম। শিয়াল চলে গেল।
টুনির আপেল চুরি করেছিস? তুই আমার ছেলেকে আপেল খেতে দিতে চাসনি? আজ তোকে শেষ করে ফেলবো। সেনাপতি, ওকে মেরে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। মহারাজ, আমায় মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে মহারাজ, মাফ করে দিন। সেনাপতি কাককে পিটাতে পিটাতে গ্রাম থেকে তাড়িয়ে দিল। টুনি আন্টি, তোমার গাছের একটা আপেল খেতে দাও তো, খেয়ে দেখি কেমন। হ্যাঁ, অবশ্যই দিব। টুনি ঈগল রাজপুত্রকে একটি আপেল খেতে দিল। বাহ, খুব মজা টুনি আন্টির আপেল। ড্যাডি, টুনি আন্টি পুরস্কার পাওয়ার যোগ্য। তুমি তাকে অনেক পুরস্কার দিয়ে দাও। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে সুন্দর করে বুঝিয়ে আপেল খাইয়ে খুশি করার জন্য। চল আমার সাথে, তোকে তোর পুরস্কার দেই। এই বলে সবাই মহারাজের বাড়ি গেল। মহারাজ টুনিকে অনেক সোনা মুদ্রা দিল। আর এভাবে রাজার পুত্র আপেল খেলো আর কাক তার শাস্তি পেল। বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর টুনির দুই ছানা। টুনি ও ছানারা ছিল খুবই পরিশ্রমী। তারা প্রতিদিন তাদের কৃষি জমিতে কঠোর পরিশ্রম করত। বর্ষা মৌসুম আসার আগেই তারা তাদের বীজ দোকান থেকে সংগ্রহ করে রাখত। তারা তাদের বীজগুলো একটা বট গাছের গুড়ির ভিতর লুকিয়ে রাখত, যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়। মা, ও মা, এখানে কেন আমরা বীজগুলো রাখছি? কেউ যদি চুরি করে নিয়ে যায়? না রে বাবা, কে চুরি করবে? বরং এইখানে আমাদের বীজগুলো আরো সুরক্ষিত থাকবে। কেউ জানতেই পারবে না এখানে বীজ রাখা আছে। ও, এই তাহলে তোমার বুদ্ধি। হ্যাঁ, এখন চল বাড়ি ফিরি। টুনি ছানাদের নিয়ে বাড়ি ফিরে গেল। টুনি মাঝে মধ্যেই দেখতে যেত বীজগুলো ঠিক আছে কিনা। হঠাৎ করেই বনে প্রচুর বৃষ্টি শুরু হলো। দুদিন ধরে খুব বৃষ্টি হলো, তাই টুনি আর ছানারা তাদের বীজগুলো দেখতে যেতে পারলো না। মা, ও মা, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। আমাদের বীজগুলো যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমিও তো সেই চিন্তাই করছি। বীজগুলো নষ্ট হলে সারা বছর খাবো কি? চাষবাস করতেই তো কষ্ট হয়ে যাবে। চিন্তা করো না মা, দেখবে সবকিছু ঠিকঠাক হবে। আর ঈগল মহারাজ তো আছে, তার কাছে সাহায্য চেয়ে নিতে পারবো আমরা। হ্যাঁ, তা তুই খারাপ বলিসনি। দুদিন পরে বৃষ্টি কমে গেল। বৃষ্টি ছাড়তেই টুনি ছানাদের নিয়ে ছুটে যায় বট গাছের কাছে তাদের বীজগুলো দেখতে। কিন্তু গাছের কাছে গিয়ে তো তাদের চোখ কপালে, কোনো বীজ নেই সেখানে। সব বীজ পানিতে ভেসে যায়। যাও একটা আছে, তা আবার অন্য বীজ, যেটা আকারে একটু বড়। টুনি কান্না করতে লাগলো আর মন খারাপ করে ওই বীজটা ফেলে রেখে চলে গেল। ছানা উপায় না পেয়ে শেষ সম্বল ভেবে ওই একটা বীজ কুড়িয়ে নিল আর যে জমিতে বপন করে দিল। এরপর প্রায় এক সপ্তাহ কেটে গেছে, কিন্তু টুনি জমির দিকে যায়নি। হঠাৎ একদিন টুনি ছানাদের নিয়ে জমিতে গিয়ে দেখে এক প্রকাণ্ড গাছ জন্মেছে তাদের জমিতে। আরে, এই গাছটা আমাদের জমিতে কোথা থেকে এলো? জমিতে তো কোনো গাছ রোপণ করিনি আমি। মা, ও মা, এইখানে তো আমি একটা বীজ লাগিয়েছিলাম। টুনি গাছের কাছে যেতেই কি জানি নড়ে চড়ে উঠল। একটু তাকাতেই টুনি দেখে গাছের গোড়া থেকে কি জানি একটা উঠে এলো। কাছে যেতেই দেখে একটা সোনার মোহর। আরে, এ তো দেখছি একটা সোনার মোহর। এই গাছ কি তাহলে সোনার মোহর গাছ? মা, সোনার মোহর আবার কি? আরে বাবা, এই সোনার মোহর তো অনেক দামি জিনিস। একটা মোহর বেচেই আমরা 1 মাসে আরামে চলতে পারবো। বাহ, তাহলে তো ভালোই হলো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না বলো মা?
তুই ঠিক বলেছিস। এখন চল কাকের কাছে যেয়ে দেখি এটা সত্যি সোনার মোহর কিনা। টুনি ছানাদের নিয়ে বাজারে কাকের দোকানে গেল। কাক ভাই, দেখো তো এই মোহরটা কত টাকা বিক্রি করা যাবে? দে দে, আগে পরখ করে দেখি, তারপর বলছি। কাক টুনির থেকে মোহরটি নিয়ে ভালো করে পরখ করে দেখলো এটি একটি খাঁটি সোনার মোহর। বাহ, এইটা তো দেখছি খাঁটি সোনার মোহর। এটা আমার কাছে বেচলে আমি তোকে 1 লাখ টাকা দিতে পারবো। বেশ, তবে তাই দাও। আমি অত শত বুঝি না, তুমি যা দাম দিবে তাতেই খুশি। কাক দোকানদার অনেক চড়া দামে মোহরটা কিনে নিল আর টুনিকে জিজ্ঞেস করলো, তা এটা তুই কোথায় পেলি রে টুনি? আরো আছে নাকি তোর কাছে? তোমার অত দিনে কি কাজ বাপু? টুনি কিছু না বলে টাকা নিয়ে সোজা চলে গেল বীজের দোকানে আর বীজ কিনে সে বাড়ি ফিরে গেল। কাক ছিল কিছুটা দুষ্ট প্রকৃতির। সে টুনির দিকে নজর রাখা শুরু করলো আর অন্যদিকে টুনি প্রতিদিন একটি করে সোনার মোহর পেতে থাকলো। কিন্তু টুনি এবার বীজগুলো আর গ্রামের দোকানে বিক্রি করলো না, বরং জমা রেখে দিল তাদের দুঃসময়ের জন্য। একদিন রাতে টুনি তার ছানাদের সাথে কথা বলছিল। মা, ও মা, আমরা অনেক দিন ধরে বট গাছের ওইখানে যাই না। হ্যাঁ, তাই তো, সেই গিয়েছিলাম। আজ আমরা যে এত সুখে শান্তিতে আছি তার সব তো ওই বট গাছের কল্যাণী। যদি গাছের ওই বীজটা না পেতাম তাহলে কি আজ আমাদের কাছে ওই সোনার মোহর দেওয়া গাছটা থাকতো? কখনোই থাকতো না। বরং বীজের অভাবে আমাদের যে কি হতো, না খেয়েই থাকতে হতো। মা, বট গাছটা তো আমাদের এত কিছু দিল, আমরাও বট গাছের জন্য কিছু করি। চলো ওই গাছের গোড়াটা সুন্দর মতো মুড়িয়ে দেই, যেন কেউ নষ্ট করতে না পারে। হ্যাঁ, তা তো তুই ঠিক বলেছিস। আমার মাথায় তো এটা আসেইনি। টুনি সিদ্ধান্ত নেয় বটগাছের গোড়াটা ওরা বাধাই করে দিবে। অন্যদিকে কাক তাদের ঘরের কোণে আড়ি পেতে সব শুনে ফেললো। কাক মনে মনে ফোন দিয়াটা শুরু করলো। সেও টুনির মতো গাছের ফাঁকে বীজ রেখে আসলো আর বৃষ্টিতে সেগুলো নষ্ট হওয়ার অপেক্ষায় থাকলো। কিছুদিন পর বৃষ্টি হয় এবং পানিতে সব বীজ ভেসে যায় আর একটা আলাদা বীজ অবশিষ্ট থাকে। কাক মনে মনে খুশি হলেও কান্নার অভিনয় করে আর ওই বীজটা নিয়ে তার জমিতে বুনে দেয়। তারপর সেও 1 সপ্তাহ পর জমিতে যায়, গিয়ে দেখে একদম টুনির গাছের মতোই একটা গাছ হয়েছে। দুষ্ট কাক গাছের গোড়ায় সোনার মোহর খুঁজতে থাকে আর কিছুক্ষণ পর পেয়েও যায়। কাক খুশিতে আত্মহারা হয়ে বাড়ি ফিরে যায়। কাক এভাবে প্রতিদিন একটা একটা করে সোনার মোহর পেত আর তার দোকানের সিন্ধুকে জমা করে রাখতো। কিন্তু কাক ছিল খুব লোভী। সোনার দাম বাড়াতে তার লোভ আরো বেড়ে যায়। সে বলে, না, এভাবে আর কতদিন? এভাবে বড়লোক হতে আমার অনেক দিন লেগে যাবে। যেহেতু গাছের গোড়া থেকে সোনার বীজ আসছে, আমি যদি ওই গাছের গোড়াটা খুঁড়ে একেবারে সব সোনা বের করে নেই, তাহলে তো আমি ভালো দামও পাবো আর তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কাক পরের দিন কোদাল দিয়ে গাছের গোড়া খোঁড়া শুরু করে। গাছের চারদিক খুঁড়েও সে কোনো সোনা পায়নি, বরং গাছটাও পড়ে যায়। কাক হতাশ হয়ে বাড়ি ফিরে যায় আর ভাবে তার জমানো বীজগুলোর একটা সে আবার বুনবে। কিন্তু সে দোকানে গিয়ে সিন্দুক খুলতেই দেখে তার মোহরগুলো সব মাটি হয়ে গেছে, সাথে তার দোকানের সব সোনাও মাটি হয়ে গেছে। অতি লোভের কারণে কাক পথের ফকির হয়ে যায় আর টুনি ছানাদের নিয়ে এসব দেখে বলে, কি কাক, অতি লোভে সব হারালে, এবার বুঝো মজা।